আজকে আমাদের বিষয় যে মানুষটি, তার সম্বন্ধে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বাঙালি মধ্যবিত্ত নিম্নবিত্ত তাড়িত পীড়িত ব্যস্ত বিব্রত জীবনের কৌতুকদীপ্ত ভাবমূর্তি তার মতো আর কেউ এত উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলতে পারেননি। এই 26শে অগস্ট ছিল বাংলা ছবির সর্বকালের শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা শ্রী শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী। একজন অত্যন্ত গুণী এবং ভীষণ জনপ্রিয় অভিনেতার সাথে তিনি ছিলেন একজন অসম্ভব আদর্শবান, ঋজু, দৃপ্ত, মেধাবী এক পূর্ণ মানুষ এবং অতি অবশ্যই বাংলা সিনেমার উজ্জ্বলতম সময়ের এক আদর্শ প্রতিনিধি। আজ এই মানুষটির জীবন, তার শিল্প, ব্যক্তিত্ব, তার বন্ধুত্ব, তার মনন, এই সব কিছুকে আমরা একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। আর যার হাত ধরে করব তিনি হলেন শিকাগো নিবাসী বিএজিসি পরিবারের এক সদস্য আর ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের মানুষ, শ্রদ্ধেয় অভিনেতা শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র পিনাকি বন্দ্যোপাধ্যায়। পিনাকিদা, তোমায় প্রথমেই জানাই আমাদের বিশেষ অনুষ্ঠানে স্বাগত। আর এই অনুষ্ঠানের যা বিশেষত্ব তার অন্যতম কারণ তোমার উপস্থিতি, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে বিশেষ করার জন্য। আমার তোমার কাছে প্রথমেই যেটা জানার যে এই 26শে অগস্ট আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং বাংলা সিনেমার ইতিহাস যাকে ছাড়া অসম্পূর্ণ, সেই শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী পালন করলাম আমরা সকলে। কিন্তু তোমার কাছে তো তোমার বাবার জন্ম শতবার্ষিকী গেল, তাই এই সময় ফলকের সামনে দাঁড়িয়ে তোমার অনুভূতি, তোমার উপলব্ধি যদি আমাদের সাথে একটু ভাগ করে নাও। আমার বাবার যে জন্ম শতবার্ষিকী এবার, সেটা এবং অনেকেই সেটা পালন করছেন বেশ স্বতঃস্ফূর্তভাবে, অনেক জায়গায় পালিত হচ্ছে। যেমন একটা গ্রুপ, ওরা একটা বায়োগ্রাফি করছে, একটা বায়োগ্রাফি আগেও ছিল কিন্তু আবার আরেকটা হচ্ছে, অনেকেই সেলিব্রেট করছে। এটা জেনে খুবই ভালো লাগছে, খুবই গর্বিত বোধ করছে যে আমার বাবার একটা এরকম সেলিব্রেশন হচ্ছে। এটা জন্ম শতবার্ষিকী। আমাদের বাড়িতে বাবার জন্মদিন পালন করা হতো একটা সময়, বেশ আর্লি 60s থেকে। আমি যখন চলে এসেছি এখানে 74, তখন পর্যন্ত হতো, পরেও হয়েছে। তো সেটা খুব সেলিব্রেশনে খুব হই হই হতো, অনেকে আসতেন, আড্ডা হতো, গল্প হতো। আর আমাদের বাড়িতে সবসময় আড্ডা মানেই অনেক রকম, অনেকেই স্কিট করে শোনাতেন, মজা করে কমেডি রুটিন হতো। বাবা বলতেন, যারা আসতেন তারাও বলতেন, বেশিরভাগ সময় রবি ঘোষ থাকতেন, উনি বলতেন। তো সেটা মনে পড়ছে আমার এখন জন্ম শতবার্ষিকীতে। কিন্তু তাছাড়াও যে ওনাকে সাধারণ মানুষই মনে করে রেখেছেন, ওনাকে নিয়ে যখনই যত আলোচনা বা এতে হয়, সেটা সাধারণ মানুষই কিন্তু ওনাকে সেলিব্রেট করছেন। এখনো ওনার ক্যাসেট টেপ বা সিডি কিন্তু এখনো বিক্রি হয়, প্রচুর দোকানে গেলেই দেখা যায়। সুতরাং লোকে যে ওনাকে এইভাবে মনে করে আছে সেটাই ভালো। কোনো সরকারি অনুদানে কিন্তু ওনার কিছু হয়নি এবং আমরা চাই না সেভাবে হোক। সৌমিত্র চট্টোপাধ্যায় একটা জায়গায় বলেছিলেন যে বিদেশে যেসব জায়গায় ঘন ঘন লোকে পুরস্কার পান, সেরকম ভাবে উনি পুরস্কৃত বা তিরস্কৃত নন। ওনাকে সাধারণ মানুষই ভালোবাসেন, সেটাই আনন্দের কথা। তো সেটা ভেবেই শিল্পী হিসাবে সেই বিষয়টা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমার কাছে উনি আমার বাবা হিসাবে। আমাকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন, মানে হ্যাঁ, কেমন বাবা ছিলেন? ওয়েল, আমার বাবা একটা কথা বলতেন যে বাবা তো না, যেন বটবৃক্ষ, মানে বটবৃক্ষের তলায় থাকলে পুরো ছায়ায় থাকবে, ইউ আর শেল্টার্ড, তুমি সবকিছু তোমাকে আগলে রাখার। আমার বাবা আমাদের ইয়েতে ওই রকমই ছিলেন, কিন্তু আমরা যে কোনো জিনিসেই ওনার কাছে যেতে পারতাম, কিছু যে কোনো ঘটনা নিয়ে ওনাকে বলতে পারতাম এবং উনি সবসময় আমাদের সঙ্গে থাকতেন। আমার বাবা আমার প্রায় সব বন্ধুকেই চিনতেন, তো যেটা আমি খুবই কম দেখেছি অন্যান্য আমার বন্ধু বান্ধবদের মধ্যে তেমন ভাবে
যাতায়াত ছিল না আমার বন্ধুদের, আমার ঘরে যাতায়াত ছিল না আমার বন্ধুদের বাড়িতে ততটা তাদের বাবাদের সঙ্গে যে রিলেশনশিপ ছিল। সুতরাং উনি সবার সঙ্গে খুব মিশতে পারতেন, ভীষণ হই হই করতে পারতেন, সবসময় ভীষণ হই হই করতে পারতেন বলেই মেলামেশাটাও বেশ একটু বেশিই হতো। আমাদের বাড়ির সামনে পাড়াতেও খুবই ইনভলভ ছিলেন, পাড়ার পুজোর সবসময় অনেকটা সময় ধরেই সেক্রেটারি হতেন। এবং মানে অ্যাকচুয়ালি ওনার জীবনও স্টার্টও হয়েছে অনেকটা সময় পাড়ার থিয়েটারে কাজ করে, সুতরাং খুব মিলেমিশে থাকতে পারতেন। অনেক ইয়েতে ভীষণ প্রিন্সিপাল ছিলেন আমার বাবা। যে কোনো জিনিসে একটা যদি প্রিন্সিপাল থাকতো, তার জন্য সেটাকে সাপোর্ট করার জন্য যদি ক্যারিয়ারের ক্ষতি হয়, হি ওয়াজ রেডি ফর ইট, বাট হি ওন্ট, মানে প্রিন্সিপালের সঙ্গে আপোষ ইয়ে করে তার এগেনস্টে উনি যাবেন না। তোমার কি মনে পড়ে যে প্রথম তুমি কবে বুঝতে পারলে যে তোমার বাবা বাকি 4-5 জনের বাবার থেকে একটু আলাদা, একটু স্পেশাল? মানে আমার বাবা যে সামওয়ান স্পেশাল সেটা তো আমার 4-5 বছর বয়সের থেকেই জানি, এবং জানি এই জন্য যে তখন 53-তে আমার তখন 4 বছর বয়স, আমাদের বাড়ির সামনে দিয়ে দলে দলে লোক যেত চেঁচাতে চেঁচাতে যে মাসিমা মালপোয়া খাবো, এবং সেটা তখন থেকেই আমি জানি আরে কেন এসব বলছে। তো তখন থেকেই আমি জানি আমার বাবা সামবাডি স্পেশাল। যে কোনো জায়গায় গেলে, রাস্তায় বেরোলে ভিড় হয়ে যেত, যেখানেই যাচ্ছি লোকে এসে কথা বলতে চাইতো বা উনি। সুতরাং আই গ্রু আপ নোয়িং যে আমার বাবা ওয়াজ সামবাডি নট লাইক এভরি আদার পার্সন। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ওনার সিনেমা জগতে আসার আগের জীবনটাও তো খুব রোমাঞ্চকর, যেখানে বিজ্ঞানী সত্যেন বসু, কবি জসিমউদ্দিন, আবার অনুশীলন সমিতি, দীনেশ গুপ্ত, গাড়ির ব্যাকসিটের পাদানিতে শুয়ে কলকাতায় পালিয়ে আসা, প্রচুর এমন অসামান্য উপাদান মজুদ আছে। তো ওনার জীবনের এই শুরুর সময়টা নিয়ে যদি তুমি কিছু বলো। অ্যাকচুয়ালি ওনাদের পাড়াতে, আমার বাবার পাড়াতেই থাকতেন দীনেশ গুপ্ত, বিনয় বাদল দীনেশের দীনেশ গুপ্ত। এবং দীনেশ গুপ্ত ভীষণ ভালোবাসতেন আমার বাবাকে। তো জানি অনেক সময় দীনেশ গুপ্তের সঙ্গে ঘুরে বেড়াতেন। দীনেশ গুপ্ত আমার বাবাকে বলতেন যে যা গিয়ে সদরঘাট বলে একটা জায়গা আছে ঢাকাতে, এখনো আছে, সেখান থেকে সব স্টিমার ছাড়ে বা যারা নদী পথে ঢাকায় আসে ওই সদরঘাট দিয়েই আসতে হয়। তো আমার বাবাকে বলতেন যে যা ওখানে গিয়ে বসে থাক, দেখ কে পুলিশের কি লোক আসছে সেটা জানাতে, মানে পুলিশের লোকের যাতায়াতের ওপরে খবরদারি করা এবং জানাও ওদের যে কি আছে। তো তিনি সেটা করতেন। আমি গল্প এটাও শুনেছি যে উনি স্কুলের টিফিনের বাক্স করে রিভলভার নিয়ে এই বাড়ির থেকে ওই বাড়ি গেছেন, বা দীনেশ গুপ্ত বলেছেন যা একে দিয়ায় বা এরকম কিছু, সেটা। আর এই সবই হচ্ছে কিন্তু দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং এর ঘটনাটা হয়েছিল 1930 সালে, বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান। 1930 সালে আমার বাবার বয়স 10। সুতরাং এই যা কিছু সদরঘাটে গিয়ে বসে থাকা বা টিফিনের বাক্সে রিভলভার পাচার করা, সেগুলি 10 বছর বয়সের মধ্যেই হয়েছে। তো উনি প্রথম থেকেই খুবই বিপ্লবী মুভমেন্টের মধ্যে জড়িত ছিলেন, এবং দীনেশ গুপ্ত মারা যাওয়ার পরে উনি অনুশীলন সমিতির সঙ্গে খুবই অ্যাক্টিভ ছিলেন। বিভিন্ন জায়গায় অনুশীলন সমিতির হয়ে কাজ করতেন। এই কাজ করতে গিয়েই একটু প্রবলেমে পড়ে যান। ঢাকায় পুলিশ ওনাকে অ্যারেস্ট করবে বলে মনে হচ্ছে, তখন কোন রকমে পালিয়ে কলকাতায় চলে আসেন রাতারাতি, এবং এই জন্য উনি ওনার বিয়ে পরীক্ষায় বসতেও পারেননি। সেটার গল্প হচ্ছে, বাবার এক বন্ধু ছিলেন গোপাল মিয়া, গোপাল মিয়াদের গাড়িতে সব মেয়েরা পেছনে বসেছিল, সেই মেয়েদের পায়ের কাছে শুয়ে কোন রকমে ঢাকার থেকে বাইরে বার করে আনা হয়েছিল ওনাকে, এবং তারপরে সেই 1941 সালে কলকাতায় চলে আসেন। যখন উনি ঢাকা জগন্নাথ কলেজে পড়তেন, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে জগন্নাথ কলেজে, তখন ঢাকা ইউনিভার্সিটিতে অনেকেই বেশ বড় বড় শিক্ষাবিদ বৈজ্ঞানিকরা ছিলেন। প্রফেসর সত্যেন বোস, ডক্টর রমেশ মজুমদার, কবি জসিমউদ্দিন,
এরা সকলেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতেন। এবং আমার বাবার প্রথম পাবলিক পারফরমেন্স ইজ কবিতা আবৃত্তি। উনি জগন্নাথ কলেজের যে কোনো ফাংশনে কবিতা আবৃত্তি করতেন, মেইনলি নজরুল ইসলাম বা জসিমউদ্দিনের কবিতা। তো সেই কবিতা আবৃত্তি করতেন, কিন্তু প্রফেসর বোস ওনাকে খুবই ভালোবাসতেন এবং খুব ভালো চিনতেন। তো প্রফেসর বোস ওনাকে বললেন যে তুই তো এত ভালো এরকম কবিতা বলিস, কিন্তু তুই তো জোকসও ভালো বলিস, তো তাহলে যখন দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করবি তো তার মাঝে মাঝে জোকস বলিস। সো দ্যাট ওয়াজ রিয়েলি দ্য স্টার্টিং, যে স্টেজে দাঁড়িয়ে কিছু করারটা। আমার বাবার প্রথম অর্থোপার্জন কিন্তু চাকরি কিন্তু রেডিওতে, কবিতা আবৃত্তি, ঢাকা রেডিওতে। এবং সেটা উনি আসার আগে, উনি 41-এ 21 বছর বয়সে চলে এসছেন, এই 39-40 থেকেই আরম্ভ, বেশ 2-3 বছর ঢাকা রেডিওতে কবিতা আবৃত্তি করতেন। তা ওই জোকস বলতে বলতে ওখান থেকেই ওনার একটা সহজসাধ্য ছিল যে ফানি থিংস কিছু বলার একটা ন্যাক ছিল। এবং এটা ট্রেনিংটা কিন্তু ইনসিডেন্টালি আবার ওই সদরঘাটেই, যখন উনি সদরঘাটে বসে থাকতেন, সেই 10 বছর বয়স থেকে বসে থাকতেন সদরঘাটে। ঢাকার এই একটা কিছু লোক আছে, তারা ঘোড়া গাড়ির গাড়োয়ান। এই ঘোড়ার গাড়ির গাড়োয়ানদের ঢাকাইয়া কুট্টি বলা হতো। এবং এরা ভীষণ সেন্স অফ হিউমার ভীষণ ভালো, ভীষণ জোকস এর তার মধ্যে করতে করতে, এইটা উনি শুনে শুনে বসে বসে, দ্যাট ওয়াজ হিজ ট্রেনিং গ্রাউন্ড, যে বসে বসে ওই কুট্টিদের জোকস শুনতেন, সেগুলি করছেন। সেই সব করে কিন্তু এই ঢাকায় কুট্টিদের জোকসেই ওনার প্রথম গ্রামাফোন রেকর্ড 1945 সালে, তার নাম ঢাকার গাড়োয়ান। যেটা এবার জানতে চাইব সেটা হলো এই চলচ্চিত্র জগতে তার পদার্পণ এবং উত্থান, এই জার্নিটা তুমি যদি একটু বলো। 41-এ যখন চলে এলেন উনি কলকাতায়, এসে চাকরিতে জয়েন করলেন আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্গানাইজেশন। সেখানে তখন কিন্তু এসের থেকেই 41 থেকেই পাড়ায় পাড়ায় ওই তখন অনেকই ফাংশন হতো, সেই ফাংশনে স্ট্যান্ড আপ কমেডিটাই উনি করতেন এবং সেটাই মেন সোর্স অফ ইনকাম ছিল ওনার। এই স্ট্যান্ড আপ কমেডির সোর্সের থ্রুতেই কিন্তু আমার মায়ের সঙ্গেও আলাপ, তাই আমার মা ফাংশনে গান গাইতে যেতেন আর উনি স্ট্যান্ড আপ কমেডি করতেন, সেইভাবেই আলাপ। সো 41 থেকে প্রথম সিনেমায় নাম হলো, প্রথম একটু নাম হলো 1950-তে বরযাত্রী ছবিতে। কিন্তু সেই পর্যন্ত উনি কিন্তু তখনও বেশ পপুলারই ছিলেন এই স্ট্যান্ড আপ কমেডি করার জন্য। এবং স্ট্যান্ড আপ কমেডি ছাড়াও যখন থেকে এই অফিসে জয়েন করেছেন, কাজ কতটা করতে যায় না, কিন্তু থিয়েটার খুব হতো প্রায়, মানে সবসময় থিয়েটার হতো অফিসের ক্লাবের, আর সেই থিয়েটার গুলিতে উনি মেন পান্ডা ছিলেন। আমি পরে ওনার অনেক কলিগকে মিট করেছি, যাদেরকে উনি ছোট ছোট রোলে অনেক সিনেমাতে ইউজ করতেন, যে কর কান্তি কর এই জায়গাটা। তো এরা সব ওনার সঙ্গে থিয়েটার করতেন অফিস ক্লাবে আর কি। সো সিনেমায় নামার আগের থেকেই কিন্তু যে এমন কিছু না যে উনি তার আগে কিছু করেননি, হি ওয়াজ অলওয়েজ ডুইং সামথিং, স্ট্যান্ড আপ কমেডি হোক, আবৃত্তি হোক। আচ্ছা, সে সময় স্ট্যান্ড আপ কমেডি অ্যাজ আ ফর্ম অফ পারফর্মিং আর্ট কি খুব বেশি প্রচলিত ছিল? আই অলমোস্ট টেন্ড টু সে যে হয়তো উনি একমাত্র, নবদ্বীপ হালদারের রেকর্ড বেরোতো লেট 40s এর দিকে, কিন্তু উনি স্ট্যান্ড আপ কমেডি করে, আমি কখনো নবদ্বীপ হালদারকেও স্ট্যান্ড আপ কমেডি করতে শুনিনি। অনলি আদার কমেডিয়ান যিনি স্ট্যান্ড আপ কমেডি করতেন, তিনি পরে যদিও জহর রায় একমাত্র করতেন, কিন্তু জহর রায় তো অনেক মানে 46-47 নাগাদ হয়তো কলকাতায় এসছেন। তো আমার বাবা এবং জহর রায় আরেকজন ভদ্রলোক ছিলেন, উনিও কিন্তু তার আগে হয়তো বাবার সমসাময়িক একজনই লোককে আমি জানি, তার নাম হচ্ছে অজিত চ্যাটার্জি, উনি করতেন স্ট্যান্ড আপ কমেডি। সো খুব একটা যে সব জায়গায় হতো তা না, কিন্তু এই এরা 2-3 জনই করতেন। এই যে স্ট্যান্ড আপ কমেডির মধ্যখানেও সবসময় এনারা ঘুরে বেড়াতেন, এরোর তার কাছে যাচ্ছেন যে যদি চান্স পাওয়া যায় কোনো থিয়েটারে, বা তখনও প্রফেশনাল থিয়েটার হচ্ছে বা সিনেমায় যদি চান্স পাওয়া যায়। তো 46 সালে প্রথম শুটিং করেন উনি একটা ছবিতে, একটা সিন, একটা ডায়ালগ, এক লাইন ডায়ালগ ছিল, সেটা দিয়ে স্টার্ট।
সেই ছবিটা 47 সালে রিলিজ করেছিল জাগরণ নামে। আর তারপরে বিটুইন 47 আর 50 বেশ অনেক ছবি করেছেন, প্রায় 10-15টা ছবি করেছেন, কিন্তু ওই ওই রকমই 1 লাইন 2 লাইন ভিড়ের সিন বা ওই রকম। তো উনি একবারে প্রথমেই যে ভালো একটা চান্স পেয়ে উঠে গেলেন সেরকম কিন্তু না। প্রথম নাম রেকগনিশন হলো বরযাত্রী ছবিতে। তো সেটাতে খানিকটা একটু ভালো রোল ছিল, একটুখানি কমেডি রোল ছিল, সেটাতে প্রথম নাম হলো 1950-এ। ওই 1950 সাল নাগাদ থেকেই উনি একটা অ্যামেচার গ্রুপে থিয়েটার করতেন, উত্তর সারথি বলে। তাদের একটা থিয়েটার, যাতে উনি সাবিত্রী চ্যাটার্জিকে প্রথম মানে খুব বাচ্চা 14-15 বছরের সাবিত্রী চ্যাটার্জিকে নিয়ে আসেন, সেই থিয়েটারটার নাম নতুন ইহুদি। এটা ভীষণ পপুলার হয়েছিল, অ্যামেচার থিয়েটার। তো সেই নতুন ইহুদির নাম হওয়াতেই সুধীর মুখার্জি যে পরিচালক পাশের বাড়ি, আমার বাবাকে এবং সাবিত্রী চ্যাটার্জিকে দুজনকেই হায়ার করেন পাশের বাড়ির জন্য। যদিও নতুন ইহুদিতে আমার বাবার রোল কোনো কমেডি ছিল না, পুরোপুরি সিরিয়াস রোল, যেহেতু উনি ওইরকম স্ট্যান্ড আপ কমেডি করতেন বলে পাশের বাড়িতে কমেডি রোলটা করে। পাশের বাড়ির পরে হিন্দি হয়েছিল পরোসান। তো এরও এই এই ছবিটা পাশের বাড়ি খুবই হিট, খুব হিউজ হিট। নতুন ইহুদির সাকসেসের জন্যই নির্মল দে পরিচালক, উনি একটা ছবি করেছিলেন বসু পরিবার, এবং বসু পরিবারে উত্তম কুমার ছিলেন, সুপ্রিয়া চৌধুরী ছিলেন, তখন উত্তম কুমারের খুব একটা নাম হয়নি। এবং এগেন ওই নতুন ইহুদির থেকে আমার বাবাকে এবং সাবিত্রী চ্যাটার্জিকে এবং আরেকজন ভদ্রলোক নাম হচ্ছে নেপাল নাগ, আমাদের প্রভাস দার জ্যাঠতুতো ভাই, উনিও এই ওই নতুন ইহুদি থিয়েটারে ছিলেন। এদের তিনজনকে বসু পরিবারে নেওয়া হয়। এই বসু পরিবারেই বোধহয় প্রথম আমার বাবার ভীষণ সাকসেস হলো। তখন 1952 সাল থেকে উল্টোরথ পত্রিকা বলে একটা খুব পপুলার পত্রিকা ছিল। উল্টোরথ পত্রিকা 1952 সালের থেকে একটা নতুন ক্যাটাগরি আরম্ভ করলো, বেস্ট কমেডি অ্যাক্টর। ওরা ওরা পপুলার ভোট করে বেস্ট অ্যাক্টর, বেস্ট সাইড অ্যাক্টর এগুলি দিত। সেই বছর অ্যাড করলো বেস্ট কমেডি অ্যাক্টর, এবং 1952 সালে আমার বাবা বসু পরিবারের জন্য বেস্ট কমেডি পেলেন। পাশের বাড়ি হলো সেকেন্ড। মানে যারা ভোট দিত তাদেরকে বলতে হতো কোন আর্টিস্ট এবং কোন ছবি, সুতরাং সেই তাতে আমার বানোতে আমার বাবা ফার্স্ট সেকেন্ড দুটোই। তারপরে সেই নির্মলদের সঙ্গে তখনই খুব একটা ভালো ওনার কেমিস্ট্রি হয়ে যায়, যে আমার বাবা বলতেন নির্মল দা হচ্ছে এমন একজন পরিচালক যিনি কমেডি এত ভালো বোঝেন, উনি জানেন কি করে সিন তৈরি করতে হয়, এবং সেই জন্য ওনার সঙ্গে কাজ করে ওনার থেকেই শিখেছি। নির্মলদের বসু পরিবারের পরের ছবি হলো 74, এবং 74-এ নির্মলদের গেভ হিম কার্ড ব্ল্যাঙ্ক, বেশ ভালো ভালো সিচুয়েশন তৈরি করে প্রায় ছেড়ে দিয়ে বলছে যা বল কিছু। এবং ওখানেই ওনার স্ট্যান্ড আপ কমেডি রুটিনের এক্সপিরিয়েন্সটা আসে। মাসিমা মালপোয়া খামু ওয়াজ নট ইন দা স্ক্রিন প্লেতে, ছিল না লেখা যে মাসিমা মালপোয়া খামু গিয়ে বলবে, সেটা উনি ইয়ে করে বানিয়ে বলেছেন। অলমোস্ট অল অফ 74-এর ডায়লগ ইজ হিজ impromptu right there on the set, on the situation. মানে আমি এটাও শুনেছি ওই আছে বড় লোকের আল্লাদি পোলা বা ওই সমস্ত সবই ইমপ্রম্পটু সেটের মধ্যে দাঁড়িয়ে বানিয়ে বলা, ওনার ডায়লগ কিছু লেখা ছিল না। এই 53 থেকে এই 74-এর পরের থেকেই মোটামুটি ইয়ে হয়ে গেল। পরের অন্তত 7-8 বছর যে কোনো সিনেমাই হতো, ওনাকে জাস্ট বলা হতো তুমি যা খুশি ইয়ে গিয়ে করো, এই হচ্ছে সিন, এবং হি ডিড মোস্টলি ওই রকম ইমপ্রম্পটু ডায়ালগ করে করে করেছে। এবং তখন একটা অলমোস্ট হয়ে গেল যে ভানু ব্যানার্জি ছাড়া ছবি হতো না। সেটা আরম্ভ হয়ে গেল 53 থেকে 54-তে ওরা থেকে ওধারে, এবং অলমোস্ট প্রায় 1960 পর্যন্ত উনি বছরে 18 থেকে 20টা ছবিতে থাকতেন, যেখানে বাংলা ছবি হতো হয়তো 40-50টা। তো এবং এই প্রথম আরম্ভ হলো 55 সাল নাগাদ থেকে, যে হিরো হিরোইন ওনারা সাইডে কমেডিয়ান তা না, আমার বাবাই মেন রোল। সেটা আই থিঙ্ক 55-এ প্রথম বোধহয় হয় জয়মাকালী বোর্ডিং নয় টনসিল, তপন সিনহার, যাতে উনি হিরো। এবং পরপর 4-5 বছর 4-5 না তারও বেশি, জয়মাকালী বোর্ডিং, টনসিল, চাটুজ্জে বাড়ুজ্জে, ওগো শুনছো, কাঁচা মিঠে,
পর পর 6-7টা ছেলে কার এগুলি সব হতে থাকলো, এবং এগুলি সবই হিট ওভার এ 10-year পিরিয়ড। আলটিমেট গিয়ে জমালো জীবন্ত মানুষ, ভানু পেল লটারি, যেগুলি 59-60 নাগাদ, প্রত্যেক বছরই বেশ ওনার 3-4টে ছবি হতো যেখানে উনি মেন রোল। এবং সবচেয়ে এটা সম্বন্ধে একটা ভীষণ দুঃখের ব্যাপারও আছে, সেটা হচ্ছে এই যে ছবিগুলির নাম করলাম, জয়মা কালী বোর্ডিং, টনসিল, চাটুর্যে যে আমি সব ওই 3টেই দেখেছি, যদিও আমি তখন 5-6 বছর বয়স। ভীষণ মজার ছবি ছিল। আই থিঙ্ক দোজ 3 ওয়ার প্রবাবলি ওয়ান অফ হিজ বেস্ট ফিল্মস। ওই ছবিগুলি আর নট অ্যাভেলেবল, কোনো কপি অ্যাভেলেবল না। এক সময় একটা কলকাতায় একটা ল্যাবরেটরিতে একটা আগুন ধরেছিল, ধরে প্রায় 100 ছবি জ্বলে গেছে, সেগুলির আর কোনো কপি নেই। and it's such a sad loss যে এগুলি আর পাওয়া যাবে না। এগুলি কখনো টিভিতেও দেখানো হয়নি এবং দেখা হয়। তো এই রকম ভাবে ওই যে জিনিসটা বলছিলাম, ওই যে কমেডি প্রাইজের 52 থেকে 62 পর্যন্ত উল্টোরথ পুরস্কার দেওয়া হয়েছিল। তারপরে উল্টোরথ আর অতটা পপুলার ছিল না, কিন্তু হি ওয়ান এভরি ইয়ার এক্সেপ্ট ওয়ান। এক বছর খালি উনি জেতেননি, খুব সময় 1960 সালে জহর রায় জিতেছিলেন, আমি সিনেমাটার নাম ভুলে যাচ্ছি, কিন্তু জহর রায় ফার্স্ট হয়েছিলেন, উনি সেকেন্ড থার্ড দুটোই উনি হয়ে গেলেন। তো সেই জন্য দুটোতে ভাগ হয়ে উনি আর জেতেননি। তো দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট, প্রায় 10 years in a row বেস্ট কমেডিয়ান পাওয়া। কিন্তু অন্তত, এবং সেই সময়েও বেশ বহুদিন পর্যন্ত ওনাকে ওনাকে হিরো হয়ে ছবি করা, এগুলি কিন্তু বেশ অনেকদিন লেট 60s পর্যন্ত ওনার হয়ে গেছে। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, বা আশিতে আসিও না, মিস প্রিয়ংবদা, পথে হলো দেখা, এগুলিতে ওনার সব মেন রোল, সেটা কিন্তু অনেকদিন পর্যন্তই ছিল ওনার। এবার তোমার কাছে যার কথা জিজ্ঞাসা করব, তার সাথে ভানু বন্দ্যোপাধ্যায়ের জুটি নিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় একটা জায়গায় লিখেছেন যে তারা ছিলেন বাংলা ছবির অত্যাবশ্যক ইনস্টিটিউশন, একটি অবর্জনীয় অনিবার্য অঙ্গ। জনপ্রিয়তার নিরিখে হয়তো উত্তম সুচিত্রার যে কিংবদন্তি জুটি, তার যা প্রভাব, প্রায় তার সমকক্ষ জহর রায় এবং ভানু বন্দ্যোপাধ্যায়। তো এই ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায়ের এই জুটি, তাদের কেমিস্ট্রি, এই নিয়ে তুমি কিছু বলো। আমার বাবার আর জহর রায়ের পরিচয় একজন পরিচালক সুশীল মজুমদার, তার ছবি তো আমার বাবা অনেক তার ছবিতে করেছেন তার থ্রুতে। সুশীল মজুমদারের মা হেমপ্রভা মজুমদার তখন ইয়েতে কিছু কিছু ইলেকশনে দাঁড়াতেন, অ্যাসেম্বলি ইলেকশনে দাঁড়াতেন, খুব পাওয়ারফুল মহিলা ছিলেন। সো আমার বাবা ওনার ইলেকশনে কাজ করতেন, সেইভাবেই সুশীল মজুমদারের সঙ্গে আলাপ, এবং জহর রায় আবার সুশীল মজুমদারকে চিনতেন। সুতরাং সুশীল মজুমদারের বাড়িতেই ওনাদের দুজনের আলাপ। একটা কথা আমি খুবই শুনি যে ওনাদের দুজনের কেমিস্ট্রির আমি কিছুদিন আগে বোধহয় মাসখানেক একটা টিভিতে ইউটিউবে সুবর্ণরেখা দেখছিলাম, ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা, তাতে জহর রায় আছে। এন্ড যতক্ষণ আমি জহর রায়কে দেখছি, হোয়াট হিট মি ইজ ওনার মুভমেন্ট, যেভাবে কথা বলেন, হাঁটার কিন্তু অনেক আমার বাবার সঙ্গে মিল আছে। এই যে কেমিস্ট্রিটার অনেকটা কারণ কিন্তু যে দুজনের ইন্টারপ্রিটেশন অফ এ রোল, এর রোল ওর রোল ওয়াজ ভেরি সিমিলার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সৌমিত্র চ্যাটার্জি একটা গল্পতে বলেছেন যে আমার প্রথম আলাপ এবং প্রথম ছবিতে আলাপ কাজ ভানুদা এবং জহরদার সঙ্গে অতল জলের আহ্বান ছবিতে। উনি বলছেন যে আমি শুনলাম আজকে ভানুদা জহরদা আছে, তো শর্টটা হচ্ছে আমি এসছি, উনি হচ্ছেন বাড়ির মালিকের ছেলে ছোট বাবু, চাকরকে ডাকছেন নন্দগোপাল বলে। তো উনি বলছেন নন্দগোপাল বলে ডেকেছি, ওরা দুজনে এলেন, ভানুদার জহরদা। বলছে দুজনেরই মুখ ভাবলেশহীন, কোনো এক্সপ্রেশন নেই, একই ভাবে এলেন। এবং আমি ওটাতেই খেয়াল করলাম যে হ্যাঁ তাই তো, মানে they interpreted the roles very similarly. That's, I think, the key of the chemistry between them.
যখন কেমিস্ট্রি বলতে বলি, এবং সেটাও এগেন ওইটার কথা জয়মাকালী বোর্ডিং টনসিলা সব চাটুর্যে ওটাতে ওই দুজনেরই ওই 53, 54, 55 সালে একসঙ্গে খুব বড় রোল ছিল। ওনারা একে অন্যকে ওপরে ডায়ালগটা কে করতে পারতেন, ট্রাই করে নিতে পারতেন। কারণ এই একটা ডায়লগ বলছে, তার পিঠে একটা ডায়লগ বলছে, সেই জিনিসটা ওদের মধ্যে খুবই চালাচালি ব্যাপারটা ছিল। এই চালাচালি ব্যাপারটার জন্যই কেমিস্ট্রিটা, যে ও কি বলবে আমি জানি, ও তার সঙ্গে আমি এই উত্তরটা দেবো, এবং সেইভাবে একটা সিনটা চলবে আর কি। অনেক ছবিতে ওনারা একসঙ্গে অভিনয় করেছেন, এবং ওইটাই দে কুড প্লে অফ ইচ আদার। আমি একটা কথা পড়েছি যে উনি বলতেন যে ছিলাম বারুজ্জে হয়ে গেলাম ভারুজ্জে। মানে এই কথাটার মধ্যে কোথাও একটা মোর সিরিয়াস অ্যাক্টিং রোলের একটা কোয়েস্ট, এরকম একটা কনফ্লিক্ট মনে হয় উঠে আসে। এমন কোনো দ্বন্দ্ব, এমন কোনো আক্ষেপ কি ছিল ওনার মধ্যে? সেটা খুবই ছিল। মানে উনি নিজেকে অ্যাক্টর ভাবতেন, এবং অ্যাক্টরের মধ্যে উনি সবসময় বলতেন যে ভালো সিরিয়াস অ্যাক্টর না হলে কমেডি অ্যাক্টর হওয়া যায় না। কারণ সিরিয়াস অ্যাক্টরে ইউ ডোন্ট নিড দ্য টাইমিং। তোমার ভালো ডায়লগ আছে, তুমি ডায়লগ ঠিকভাবে যেভাবে পজ দিয়ে যেভাবে বলা উচিত বললে, কিন্তু কমেডিতে তার সঙ্গেও টাইমিং করে বলতে হবে। তো বাট হি অলওয়েজ ওয়ান্টেড টু ডু সিরিয়াস রোল। উনি করেছেন 3-4টে ছবি করেছেন। একটা ছবি ওই আমার বোনের বোনও সে ছিল, সেটাই নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে বলে একটা ছবি, তাতে পুরোপুরিটাই সিরিয়াস। তারপরের দিকে 80-তে অমৃত কুম্ভের সন্ধানে, সেটা বোধহয় পাবে ইউটিউবে, সেটাতে ওনার পুরোপুরি সিরিয়াস রোল। তাছাড়া আরো বেশ কয়েকটা টাকা আনা পাই আছে, যাতে ওনার সিরিয়াস রোল। গল্প হলে সত্যি উনি সিরিয়াস রোল, গল্প হলে সত্যিতে কিন্তু ওনার কমেডি রোল না। তো যখনই উনি চাইতেন সিরিয়াস রোল করতে, চান্স পেতেন না, সেটা একটা কথা। কারণ চান্স পেতেন না মানে গল্প আছে, একজন ডিরেক্টর বলছে, ভানু তোমাকে সিরিয়াস রোল কেন দিই না, কারণ এটা একটা একটু ব্রুটাস টাইপ ব্যাপার হয়ে যায়, যে তোমাকে দেখতে এলাম, তোমাকে যে তুমি হাসাবে, এসে দেখি তুমিও সিরিয়াস করছো। তো দর্শক সেটা সবসময়, মানে দর্শক একটা আশা করে আসতো, সেই আশাটা দর্শককে তো তুমি ইউ ক্যান নট ডিসঅ্যাপয়েন্ট। ধন্যবাদ পিনাকিদা তোমার এতটা সময় আমাদের দেওয়ার জন্য। তো এই প্রথম পর্বের শেষ প্রশ্ন তোমার কাছে, ওনার অভিনীত সেরা 5টি রোল বা সেরা 5টি সিনেমা তোমাকে যদি বাছতে বলা যায়। 74, ওরা থাকে ওধারে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জমালয় জীবন্ত মানুষ, এবং ভানু পেল লটারি। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম হয়তো কাল তুমি আলেয়া। তো একটা রোলে নেওয়া হয়েছিল আমার বাবাকে, বোধহয় খুব একটা রোল ছিল না, উনি বানিয়ে করেছিলেন। তো যেহেতু আমি ওটার কথা বলছি, ওটা আমি শুনেছিলাম বাড়িতে গল্প, যে আজকে এই শটটা, কাল তুমি আলের এই শটটাতে প্রায় 30 বার দিতে হলো, কারণ 30 বারই উত্তম হেসে ফেলছে, যার জন্য ক্যামেরা বন্ধ করে দিতে হচ্ছে। এবং 30 বার যে বলেছে, 30 বার যে উত্তম কুমার হেসে ফেলেছেন, আমার বাবাকে বলা হয়েছে তুমি বলো এই ডায়লগটা, ওটা মোটামুটি নিজেরই, কিন্তু 30টা বার 30 রকম ভাবে বলেছে। সুতরাং একই বলার জন্য উত্তম কুমার হাসছেন না, উনি চেঞ্জ করে দিচ্ছেন বলা কিভাবে বলতে হবে। তো এটা যদি তুমি ইউটিউবে পাও, সিনেমার এই শটটা দেখো, আমার উত্তম কুমারকে নিয়ে এসে আমার বাবা রবি ঘোষের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন। দেখবেন বলতে বলতে উত্তম কুমারের দিকে, উত্তম কুমারের দিকে ক্যামেরাটা দেখলে দেখবে উত্তম কুমার মুচকি হাসছে, আর তাদের ডায়লগটা বলতে বলতে বলছে হাসেন কেন বলে আবার বলে যাচ্ছে। মানে আলটিমেটলি যে শটটা হয়েছে, আর হাসি ছাড়া, উত্তম কুমারের হাসি ছাড়া হয়নি, কিন্তু ওটাতেই উনি অ্যাড করে দিয়েছেন হাসেন কেন। পিনাকিদার সাথে আমাদের এই আলোচনার দ্বিতীয় ভাগ শোনাবো পরের সপ্তাহে। এই শ্রদ্ধেয় অভিনেতার অভিনয় জীবনের চড়াই উতরাই নিয়ে, তার জীবন দর্শন নিয়ে, তার ফুটবল প্রেম নিয়ে, তার লেগাসি নিয়ে, যে দিকপাল অভিনেতারা তার অগ্রজ, সহচর, স্নেহের পাত্র ছিলেন, তাদের কথা, আর অনেক কিছু প্রাপ্তির মাঝে কিছু আক্ষেপের কথাও হয়তো উঠে আসবে আমাদের আলোচনায়।